সেকেন্ড অর্ডার আন্ডার ড্যাম সিস্টেম নাকি জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম পড়ছি না গতকাল এই যে জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম 4.5 ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ড্যাম্পিং রেশিওর উপর এই যে রেসপন্স গুলো আছে ড্যাম্পিং রেশিওর সাথে রেসপন্স গুলো বল ড্যাম্পিং রেশিও 0 হলে আনড্যাম 0 থেকে 1 এর মধ্যে থাকলে আন্ডার ড্যাম 1 ইকুয়াল টু হলো ক্রিটিক্যালি ড্যাম আর গ্রেটার দেন 1 হলো ওভার ড্যাম যেগুলো আমরা আগে দেখছিলাম এটা হলো জিটা ড্যাম্পিং রেশিও যেটা ড্যাম্পিং রেশিও হলো এক্সপোনেনশিয়াল ডিকেইং ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এই দুটার মান যদি এরকম হয় তাহলে রেসপন্স গুলো এরকম হয় তাহলে এটা হলো ড্যাম্পিং রেশিওর ইকুয়েশন হলো আমাদের এই যেটা ট্রান্সফার ফাংশন হলো gs equal to omega n square s square plus 2 beta omega ns plus omega n square এটা হলো আমাদের এটা দুইটা রুট টু রুট ইজ যেটা মাইনাস জিটা ওমেগা n প্লাস মাইনাস ওমেগা n স্কয়ার রুট অফ জিটা স্কয়ার মাইনাস 1 তাহলে এটাই এখন আমরা ওখানে চার ধরনের রেসপন্স আমরা দেখছিলাম আনড্যাম আন্ডার ড্যাম ক্রিটিক্যালি ড্যাম ওভার ড্যাম আমরা এখন এইটা শুধু করব এটা নিয়ে আমাদের ডিসকাশন জিটার মান যখন ড্যাম্পিং রেশিও 0 থেকে 1 এর মধ্যে থাকবে গ্রেটার দেন 0 লেস দেন 1 তখন আমাদের পোল থাকে হলো কমপ্লেক্স প্লেনে এই যে কমপ্লেক্স প্লেনে পোল রিয়েল অ্যাক্সিসের ভ্যালু থাকবে একটা আর ইমাজিনারি অ্যাক্সিসে একটা ভ্যালু থাকবে দুইটা মিলে কমপ্লেক্স অ্যাক্সিসে পোল সেটা হলো এই যে এটা হলো রিয়েল অ্যাক্সিস এই অংশটা কমপ্লেক্স অ্যাক্সিস তাহলে এইটার রেসপন্স হলো আন্ডার ড্যাম সিস্টেম আন্ডার ড্যাম ফ্লাকচুয়েশন হয়ে আস্তে আস্তে স্পিডের দিকে যাচ্ছে সেটাই আমরা অ্যানালাইসিস করবো এখন এই আন্ডার ড্যাম সেকেন্ড অর্ডার সিস্টেম আন্ডার ড্যাম সেকেন্ড অর্ডার সিস্টেম আর এস ইকুয়াল টু 1 বাই এস জিএস ইকুয়াল টু ওইটা এই যে একটু আগে দেখলাম এই দুইটাকে গুণ করলে সিএস হবে সিএস ইকুয়াল টু আর এস ইন্টু জিএস তাহলে ওমেগা এন স্কয়ার ইন্টু ডিভাইড বাই এস ইন্টু এস স্কয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস এখানে জিটা হলো ড্যাম্পিং রেশিও ওমেগা এন হলো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তাহলে এইটাকে এখন সিএস এর রেসপন্স বের করতে হলে যে টাইম ডোমেইনে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে পার্শিয়াল ফ্র্যাকশন k1 বাই s প্লাস k2s প্লাস k3 ডিভাইড বাই ওই দ্বিঘাত সমীকরণটা হ্যাঁ এই যে দ্বিঘাত এখানে দুইটা পোল আছে দুইটা পোল যদি দুইটা পেল হলো আমাদের ইকুয়েশন পার্শিয়াল ফ্র্যাকশন ইকুয়েশন আর এটাকে উভয় দিকে গুণ করে ওই k1 k2 k3 পর বের করতে হবে অ্যাকচুয়ালি k2 এইটার মান আসবে একটু যখন পার্শিয়াল ফ্র্যাকশন করবে k2s প্লাস k2s প্লাস k3 মান আসবে অ্যাকচুয়ালি ইকুয়াল টু আসবে হলো মাইনাস s প্লাস 2 জিটা ওমেগা n এইটা আসবে 2 জিটা ওমেগা n অর্থাৎ k2 মান আসবে -1 এটা যদি তোমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো আর k3 মান আসবে হলো মাইনাস 2 জিটা ওমেগা n এটা তোমরা করে দেখবা এই ল্যাপ্লাস পার্শিয়াল ফ্র্যাকশন করে দেখলে এইরকম আসবে তার মান বসাই দিলে এখানে 1 বাই s k1 এর মান আসবে 1 k1 ইকুয়াল টু 1 আসবে তাহলে 1 বাই s মাইনাস অফ এই যে এটা আসবে মাইনাস অফ s প্লাস 2 জিটা ওমেগা n ডিভাইড বাই এটা একটু বাইরে এইভাবে করতে হবে s প্লাস জিটা ওমেগা আর একটা জিটা ওমেগা এখানে থাকবে এখানে মাইনাস 4 দিছে এটা দিতে হবে নিচে এটাকে সাজাইতে হবে s স্কয়ার 2 জিটা ওমেগা n তাহলে 2 জিটা ওমেগা n স্কয়ার প্লাস জিটা ওমেগা n হোল স্কয়ার ওইটাকে বিয়োগ করে দিতে হবে আর ওমেগা n স্কয়ার এখানে আসবে এইটা তাহলে এটার সাথে এটা মিলাইলে এখন এখানে দুইটা পার্ট হবে এটা একটা পার্ট এটা একটা পার্ট দুইটা পার্ট তার মানে এদিকে 1 হবে তিনটা পার্ট এখানে কত পার্ট এখানে 1
সেকেন্ড পার্টের জন্য e to the power minus zeta omega n cos of omega x plus divided sin of omega x, এটাকে কম্বাইন করা যায়। কম্বাইন করলে একটা ফর্মুলা আছে, এটা হলো cos of omega n minus phi, phi হলো tan inverse of zeta। এটা মোটামুটি মনে রাখবো আর কি, যে ডেরিভেশন পরীক্ষায় এমনি দেয় না সাধারণত, বাট এটা রেসপন্সটা এরকম হয়, এইটা রেসপন্সটা মনে রাখতে হবে। তো এটা হলো একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের রেসপন্স। সেকেন্ড অর্ডার সিস্টেমের রেসপন্স হলো এটা, দিস ওয়ান। এখন এই সেকেন্ড অর্ডার সিস্টেমকে আমাদের ক্যারেক্টারাইজ করতে হবে আন্ডার ড্যাম সিস্টেম। সেকেন্ড অর্ডার আন্ডার ড্যাম সিস্টেমের রেসপন্স এটা। সেকেন্ড অর্ডার আন্ডার ড্যাম সিস্টেমকে আমাদের ক্যারেক্টারাইজ করতে হবে। এটা ক্যারেক্টারাইজ করতে গেলে এখানে আমরা সাধারণত জিটা ওমেগা এর সাথে যে ইকুয়েশনটা পাইছি তার সাথে আমরা চারটা প্যারামিটার পাবো। একটা হলো রাইজ টাইম, পিক টাইম, পার্সন ওভারশুট, আর হলো সেটেলিং টাইম। তো আগে যেটা আমরা ফার্স্ট অর্ডার সিস্টেম ক্যারেক্টারাইজ করছিলাম, ফার্স্ট অর্ডার সিস্টেম ক্যারেক্টারাইজেশন ওখানে ছিল টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট সেটা ছিল 1/a। তাহলে 1/a থেকে আমরা দুইটা প্যারামিটার পাইছিলাম, একটা হলো রাইজ টাইম আর একটা সেটেলিং টাইম। রাইজ টাইম টিআর 2.11 ডিভাইড বাই a, আর সেটেলিং টাইম 4/a। এখন এখানে রাইজ টাইম পাবো, রাইজ টাইম আর সেটেলিং টাইম দুটাই আছে। আরো দুইটা প্যারামিটার আছে, একটা হলো পিক টাইম, পিক টাইম আর হলো পার্সন ওভারশুট। যেহেতু এখানে পিক টাইম পার্সন ওভারশুট হচ্ছে, সিগন্যাল ওভারশুট এভাবে, সিগন্যাল আমাদের এরকম সিগন্যাল এইভাবে এখানে ওভারশুট, এইখান থেকে সিগন্যাল হচ্ছে স্পিড স্টেশনে যাওয়ার আগে ওভারশুট হয় সেকেন্ড অর্ডার সিস্টেমে, ফ্রিকোয়েন্সি তৈরি হয়। এটা সেখানে ফার্স্ট ওভারশুট, ফার্স্ট পিক, পিক টাইম হবে। আর ওভারশুট কত? ওভারশুট মানে অ্যাকচুয়ালি এই যে ওয়ানের সাথে, ধরো এটা ওয়ান এর থেকে কত উপরে সিগন্যাল গেল, কত নিচে সিগন্যাল আসতো ফ্লাকচুয়েশন দিয়ে, সেই ফ্লাকচুয়েশন থেকে বলা হয় ওভারশুট। অর্থাৎ ওয়ানের সাপেক্ষে, ওয়ান তো হলো আমাদের, আমরা ইনপুট সিগন্যাল দিচ্ছি ওয়ান, তাই না? ইনপুট সিগন্যাল ইউটি, স্টেপ ফাংশন, এটাকে বলা হয় স্টেপ ফাংশন ইউটি। ইউটি আমরা ওয়ান দিই, আর আরটি ওয়ান দিলে সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো 1/s। এটা হলো ইউটি, যেটা আমরা 1/s দিচ্ছি, এই যে 1/s আর ইজ ইকুয়াল টু 1/s, এটা ইউটি ফাংশন। তাহলে ওয়ান এর সাপেক্ষে আমাদের আউটপুটটা হলো স্টেডি স্টেটে যখন ওয়ানে চলে আসবে, তাহলে ওয়ান এর আগে ওয়ান থেকে কতটুকু ফ্লাকচুয়েশন আমরা ট্রানজিয়েন্ট এটা তো ট্রানজিয়েন্ট না, ওয়ানের আগে স্টেডি স্টেটের আগে আমাদের ট্রানজিয়েন্ট হয়। এই ট্রানজিয়েন্টে কতটুকু ফ্লাকচুয়েশন তৈরি হলো, দ্যাট ইউ নিড টু বি ক্যালকুলেট। তাহলে এটা হলো পার্সন ওভারশুট দিয়ে করা যায়, পার্সন ওভারশুট, এটা বলা ওভারশুট হচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তারপরে তো আস্তে আস্তে স্টেডি আসছে, এরপর আর ওভারশুট না, এই পর্যন্ত ওভারশুট আছে। এখন এইখানে এইটুকু কত তাড়াতাড়ি এটা ফাস্ট হবে, কত স্লো হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য আদার থিং। পিক টাইম, পিক টাইমটা কোথায়? এই যে পিক টাইম, পিক কোথায় আসছে এখানে, পিক টাইমটা কত এখান থেকে 0 থেকে 4, এটা তো এখানে দেখাচ্ছি, বাট আমরা পিক টাইম বের করবো। এই পিক টাইম কত, তাহলে পার্সন ওভারশুট কত, পিক টাইম কত, তাহলে এরপরে বাকি দুইটা হলো এই দুইটা একসাথে আসছে, আর বাকি দুইটা হলো রাইজ টাইম। রাইজ টাইম হলো এখান থেকে এখান থেকে এইটুকু যাইতে, অর্থাৎ 0.1 থেকে 0.9 পর্যন্ত, 0.9 পর্যন্ত যাইতে কতক্ষণ সময় লাগবে ওই আগের মতো রাইজ টাইম, এটা আসবে। দেন হলো সেটেলিং টাইম, সেটেলিং টাইম হলো এটা কত সময় পরে সেটেল হলো, সেটেল হলো আমাদের 98% অথবা 102%, 100.1.02%, তার মানে 1 থেকে প্লাস মাইনাস 2%, 1 থেকে প্লাস মাইনাস 2%, উপরে 2%, নিচে 2% ম্যাক্সিমাম হবে। তাহলে সে 98.98 থেকে 1.02 পর্যন্ত, ওইটা হলো সেটিং টাইম। সেটা হলো যে এখানে 0.98 ফাইনাল থেকে, সি ফাইনাল হলো 1, সি ম্যাক্স ম্যাক্সিমাম হলো যেখানে পিক টাইম হবে টিপি, আর টিএস হলো যেখানে 98%, 98 থেকে 102% যে টিএস দেখো, এখানে 1 হলো এটা মাঝখানে, এটাতে হইতে পারে অথবা এখানে হইতে পারে। হ্যালো, কিছু বলবা? এখানে হইতে পারে। এই কার্ভটাই বুঝতে হবে, ওই ইকুয়েশন থেকে এই কার্ভটা আসে। পিক টাইম, প্রথম ওভারশুট, ফার্স্ট ওভারশুট কততে ঘটে সেটা হলো পিক টাইম। আর টি আর আমরা আগের মতোই জানি C1, অর্থাৎ সিটি এর মান, সিটি এর মান 0.1 থেকে 0.9 পর্যন্ত, 0.1 থেকে 0.9, এই যে দেখো 0.9 পর্যন্ত, এটা হলো এই রাইজ টাইম বলে আমরা। তাহলে রাইজ টাইম এখান থেকে এইটুকু আমরা বের করে দিব। টিভি বের করবো, ফার্স্ট পিক কত, টিএস বের করবো, সেটেলিং টাইম 98% হলে সেটেলিং টাইম,
ওখানে ছিল 4/a, এখানে কত হবে সেটা বের করতে হবে। 4/zeta ওমেগা n বা 4/sigma d আমরা পাবো। আর এটা হলো রাইজ টাইম, সেটেলিং টাইম, পিকটা ওভারশুট। ওভারশুট হলো এইখানে এই যে 1 থেকে সি ফাইনাল থেকে ম্যাক্সিমাম, আর হলো সি ফাইনাল থেকে ম্যাক্সিমাম, সি ফাইনাল থেকে তাহলে এখানে তিনটা ফর্মুলা পাবো, চারটা ফর্মুলা। প্রথম হলো ইভালুয়েশন অফ টিপি, পিক টাইম। তাহলে পিক টাইমের জন্য আমাদের পিক টাইম হলো এই যে এটা, এখানে পিক টাইম d/dt = 0 এখানে হবে। তাহলে ডি আলফা মানে লাপ্লাস অফ c ডট t = SCS। তাহলে SCS s এটা তো আমরা জানি d/dt, লাপ্লাস অফ d/dt dc dc/dt না, লাপ্লাস অফ dc/dt। এটা হলো আমরা বলছিলাম c ডট, একটা ডট থাকলে dc t/dt, সেটা লাপ্লাস হবে s * cs কনসিডারিং ইনিশিয়াল কন্ডিশন 0। তাহলে SCS, CS এর মান তো আমরা জানি ওমেগা n স্কয়ার ডিভাইড বাই ওমেগা n স্কয়ার s ইনটু এই যে CS, এখানে CS ছিল, CS এর এটা, তাহলে s টা কাটা যাবে ওই যে s এর সাথে, তাহলে s এর সাথে s কাটা গেলে ওমেগা n স্কয়ার s স্কয়ার প্লাস 2 জিটা ওমেগা ns প্লাস ওমেগা। তাহলে এইটার এখন ইনভার্স লাপ্লাস করো। ইনভার্স লাপ্লাস আমরা যদি করি c ডট t ইকুয়াল টু ইনভার্স লাপ্লাস লাপ্লাস চলে যাবে, এদিকে ইনভার্স লাপ্লাস হবে। তাহলে ইনভার্স লাপ্লাস করলে আমরা এখানে পাবো এইটাকে, এখানে ইনভার্স লাপ্লাস করে এখান থেকে এটাকে একটু সাজাইছি, এটাকে আগের মতো করে একটু সাজাইছি এরকম ভাবে সাজিয়ে এটা আমার এটা নিচে এটা এটা ক্যান্সেল হবে, ওমেগা n স্কয়ার এখানে দিতে হবে। তাইলে হবে কি এটাকে লাপ্লাসে দিতে ইনভার্স লাপ্লাস করলে সুবিধা হবে। তাহলে এই অংশটা চলে আসে, এই অংশটা এখানে চলে আসে, আর এই অংশের জন্য সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি ইনভার্স লাপ্লাস করলে তাহলে ইনভার্স লাপ্লাসের সাথে এটা চলে যাবে, ক্যান্সেল হবে, এটা থাকবে সি ডট টি। হ্যাঁ, সি ডট টি ইকুয়াল টু 0, সি ডট টি ইকুয়াল টু যদি 0 ধরো তাহলে সাইন অফ এত ইনটু সাইন অফ ইকুয়াল টু 0, তাহলে সাইন অফ 0 ইকুয়াল টু n পাই, তাহলে সাইন অফ 0 ইকুয়াল টু সাইন n পাই, সাইন কাটা যাবে, ওমেগা n স্কয়ার রুট অফ জিটা স্কয়ার টি ইনটু ইনটু n পাই। তাহলে এখান থেকে n এর মান 0 হলে t ইকুয়াল টু 0 তে n এর মান 0, t ইকুয়াল টু 1 n এর মান 1। তাহলে t ইকুয়াল টু 1 n এর মান ফার্স্ট পিক এখানে n এর মান 1, n এর t ইকুয়াল টু 0 t ইকুয়াল টু 1 n এর মান 1 t মানে ফার্স্ট পিকটা বের করতে হবে। তাহলে দ্যাট ইজ হলো n ইকুয়াল টু 1 বসিয়ে এখানে এই t এর মান বের করব, t p, তাহলে t p ইকুয়াল টু পাই ডিভাইড বাই m পাই ডিভাইড বাই ওমেগা n স্কয়ার এটা 1। তাহলে n এর মান 1 বসিয়ে t p বের করব, n এর মান 1, t p ইকুয়াল টু পাই বাই স্কয়ার ওমেগা n স্কয়ার রুট 1 মাইনাস জিটা স্কয়ার। এইটা হলো আমাদের ফার্স্ট পিক বের। তাহলে ফার্স্ট পিক বের করার জন্য আমরা যে ইকুয়েশনটা বের করছি, এই ইকুয়েশনের মধ্যে আমাদের যেটা দরকার ওমেগা n দরকার, আর হলো ড্যাম্পিং রেশিও দরকার। তো আমরা তো ওমেগা n ড্যাম্পিং রেশিও আমাদের জানা থাকবে, এটা সিস্টেম জানা হয়, সিস্টেম করছি যে আমরা ওমেগা n ড্যাম্পিং রেশিও ধরে ওমেগা n ড্যাম্পিং রেশিও বের করে জানা থাকবে, সেই ভ্যালুগুলো আমরা এখন এখানে টিপিতে বসিয়ে দেবো। তখন ওই ফার্স্ট পিকটা কখন হবে, that first peak when it will happen, when first peak happen, then you can get easily by using this formula first peak calculate করে দিতে পারবে ওমেগা n এবং ড্যাম্পিং রেশিও জানা থাকলে হবে। এরপর হলো ইভালুয়েশন অফ পার্সন ওভারশুট, এই যে পার্সন ওভারশুট হলো সি ম্যাক্স মাইনাস সি ফাইনাল ডিভাইড বাই সি ফাইনাল ইনটু 100 সি ম্যাক্স। হ্যাঁ, তাহলে সি ম্যাক্স, এই যে সি ম্যাক্স এ কত, সি ফাইনাল থেকে সি ম্যাক্স কত ডিভাইড বাই সি ফাইনাল ইনটু 100। তাহলে এখান থেকে সি ম্যাক্স বের করতে হবে আমাদের, সি ফাইনাল তো 1, সি ফাইনালের মান হলো সি ম্যাক্স বের করতে হবে। তাহলে সি ম্যাক্স ইকুয়াল টু এই ইকুয়েশন সি ম্যাক্স, তাহলে এটাতে এই যে সি ম্যাক্স এইটা, তাহলে সি ম্যাক্স মিন্স হলো টি এর মান ম্যাক্স হবে, তাহলে এই টি টি পি হবে আর টিপি, সি ম্যাক্স হলো টিপি বসাইতে হবে, এখানে টি এর মান টিপি বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি বসাও এই যে এইখানে 1 মাইনাস এটা তো টিপি এর মান বসিয়ে দিলাম, cos পাই টিপি এর মান বসাইলাম, sin cos পাই sin পাই, এই যে কাটাকাটি গেলে এরকম আসে, সি ফাইনাল 1। এখান থেকে আমরা ওএস পার্সেন্ট ওয়াশিং বের করে টি টু দি পাওয়ার মাইনাস জিটা পাই ডিভাইড বাই স্কয়ার রুট 1 মাইনাস জিটা স্কয়ার, এইটা 100। এইখানে আরেকটা ইকুয়েশন পেলাম, এটা দিয়ে আমরা শুধু এখানে ড্যাম্পিং রেশিও জানা থাকলেই আমরা পার্সেন্ট ওয়াশিং বের করে দেব, ড্যাম্পিং রেশিও জানা থাকলে পার্সেন্ট ওয়াশিং বের করতে পারি।
এরপরে কখনো যদি কোনো সিস্টেমে পার্সেন্ট ওভারশুট দেওয়া থাকে, পার্সেন্টেজ অফ ওভারশুট দেওয়া থাকে, ড্যাম্পিং বেশি বের করতে হয়, সেটা হলো ইকুয়েশন থেকে বের করতে হয়। এখানে আরেকটা ইকুয়েশন আছে, এটা দিতে হলে একই সিস্টেমের ইকুয়েশন, পার্সেন্ট ওভারশুট থেকে যদি দেওয়া থাকে, যদি ড্যাম্পিং বেশি দেওয়া থাকে পার্সেন্ট ওভারশুট বের করা হবে, আবার কখনো পার্সেন্ট ওভারশুট দেওয়া থাকে ওখান থেকে ড্যাম্পিং বেশি বের করতে হবে। উল্টোটা করছে আর উপর দিকে লক করতে। তো এটা দিয়ে আমরা পার্সেন্ট ওভারশুট কত হইলো, অর্থাৎ আমাদের স্টেডি স্টেট থেকে কতটুকু ফ্লাকচুয়েশন করলো, সেই ফ্লাকচুয়েশনটা পার্সেন্ট ওভারশুট দিয়ে আমরা মূল্য করে ক্যালকুলেশন করে কত পার্সেন্ট ওভারশুট করলো। তো এটা হলো ইভালুয়েশন অফ ওভারশুট। এরপর হলো ইভালুয়েশন অফ টিএস, সেটলিং টাইম কিভাবে করবো। তাহলে সেটলিং টাইম মানে ওই সময় আসলে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 2% প্লাস মাইনাস থাকবে, অর্থাৎ স্টেডি স্টেট যে অংশটা, এই যে স্টেডি স্টেট এটা মাঝখানেরটা, এটা থেকে উপরে 2%, নিচে 2%, 0.02, তাহলে আমাদের 0.02 ভেরিয়েশন হবে ম্যাক্সিমাম। তো ওইটা 0.02 ভেরিয়েশন হবে সেটেলিং টাইমে গিয়ে, ওই যে আমাদের সেই এই অংশটা 0.2% ভেরিয়েশন হবে সেটেলিং টাইমে, এর বেশি ভেরিয়েশন হতে পারবে না। 2%, 2% 0.02, এই যে 0.02 ওই 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 অংশটা দিচ্ছে, 0.02 ওই অংশটা দিচ্ছে, এই যে অংশটা ইকুয়াল টু হলো 0.02। এখান থেকে টিএস বের করবো, এখান থেকে যে টিএস যেটা হয়েছে সেটেলিং টাইম, টিএস ইকুয়াল টু এত লং। তাহলে এখানে দেখা গেছে জিটার ভ্যালু, এখানে কিন্তু জিটা লাগে, ওমেগা আছে, জিটার ভ্যালু একটা ভেরি করলে কত, 0 থেকে 9 পর্যন্ত ভেরি করলে জিটার ভ্যালু 0 থেকে 9 পর্যন্ত ভেরি করলে পাওয়া যায় 3.91 থেকে 4.72 ভেরিয়েশন। এটাকে 4 ধরে দিছি, তাহলে 4 বা জিটা মানে একটু মানে সিম্পলিফাই করে এটাকে সহজ করে দিছে, এই পুরো অংশটাকে, এই অংশটাকে বাদ দেওয়ার জন্য এটা মানে 4 ধরে নিছে, বিকজ জিটা যদি আমরা বসাই 0 থেকে 9 পর্যন্ত, তাহলে দেখা যায় এটা ভেরিয়েশন 3.91 থেকে 4.72, তার মানে এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 4 ধরতে পারি। এই যে 4 ধরলে ইএস ইকুয়াল টু 4 বাই জিটা ওমেগা এন। আমরা তিনটা ফর্মুলা দিলাম, এখানে দুইটা, উপরে একটা টিপি আর হলো টিএস, তাহলে ঠিক টাইম পেলাম, ও পার্সেন্ট ওভারশুট পেলাম, আর পেলাম হলো সেটলিং টাইম। এরপরে বাকি আছে ইভালুয়েশন অফ টিআর, রাইজ টাইম কত, 0.1 থেকে সিটিআর মান 0.1 থেকে 0.9 পর্যন্ত। তাহলে 0.1 থেকে 0.9 পর্যন্ত আসলে এখানে ড্যাম্পিং রেশিওর সাথে রাইজ টাইম আর নেচার ফিগারের একটা প্লট দেওয়া আছে, ওখান থেকে বের করা যায় ওই ইকুয়েশন থেকে ড্যাম্পিং রেশিওর সাপেক্ষে 0.1 থেকে 0.9 দিয়ে এই প্লটটা ইউজ করতে হবে। এখানে এই প্লট ইউজ করে এটা টোটাল তোমার ড্যাম্পিং রেশিও জানা আছে, তাহলে ড্যাম্পিং রেশিও 0.6 যদি হয়, 0.6 এর এগেইনস্টে এটা বের করবো আমরা, এদিকে কত, রাইজ টাইম ইনটু নেচার ফ্রিকোয়েন্সি। রাইজ টাইম হলো টিআর, নেচার ফ্রিকোয়েন্সি ডব্লিউএন ইকুয়াল টু হলো আমাদের জিটা মান 0.6 এর জন্য অ্যাক্সিলারেটর এখানে 2 যদি পাই, তাহলে টিআর এখান থেকে পাবো টিআর ইকুয়াল টু 2 বাই ওমেগা এন। তাহলে করসপন্ডিং 0.6 এর করসপন্ডিং ওমেগা এন আমরা এখানে বের করে দিলাম, এখন একটা রেশিও থেকে বের করে ওই ওমেগা এন এখানে কোথায় দিই, টিআরটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমরা যখন ম্যাচ টাইম বের করবো তখন আমাদেরকে এই গ্রাফটা লাগবে, এই গ্রাফটা দেওয়া থাকবে, ওখান থেকে আমাদেরকে কিছু টিআরটা বের করবো। টিআর জন্য আলাদা কোনো ফর্মুলা নেই, এটা ওই যে সিটি পয়েন্ট, সিটি 0.1 থেকে 0.9 পর্যন্ত দিয়ে রাইজ টাইম প্লট করছে, রাইজ টাইম প্লট করে ইউজিং কম্পিউটার ইনস্টল ফর দ্য ওমেগা এন টি দ্যাট ইয়ার সিটি ইকুয়াল টু 0.9, ওই সিটি যেটা সিটি ইকুয়েশনটা বেরোছে সেটা ধরে ওমেগা এন টি এর মান বের করছে ডেল্টা রেশিও এর সাপেক্ষে টিআর ইনটু বের করে এটা বসাই দিচ্ছি ওমেগা এন টু টিআর। এইখান থেকে আমরা বিভিন্ন ভ্যালু পাবো উইথ রেসপেক্ট টু দ্য ড্যাম্পিং রেশিও, আমরা 1 থেকে একদম 3 পর্যন্ত এই ভ্যালুগুলো পাবো। এখান থেকে এই যে ড্যাম্পিং রেশিও জানা সাপেক্ষে আমরা ওমেগা এন টিআর বের করবো, বের করে ওখান থেকে আমরা টিআরটা বের করে নিলাম। ড্যাম্পিং রেশিও দিয়ে ওমেগা এন বের করা যায় 2 জিটা ওমেগা এন ইকুয়াল টু হয় ওখান থেকে ইকুয়েশন ওখান থেকে ওমেগা এন এখানে বসাই দিতে হবে। এই বইটা আমাদের মোটামুটি এই চ্যাপ্টার, সরি এই টপিকের আন্ডারস্ট্যান্ড সেকেন্ড অর্ডার সিস্টেমের 4টা প্যারামিটার আমরা পেলাম, যেটা ড্যাম্পিং রেশিও এবং নেচারাল ফ্রিকোয়েন্সির সাপেক্ষে 4টা প্যারামিটার আমরা পেলাম। এই প্যারামিটার গুলো লাগে কোন একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য পিক টাইম বের করতে বলে, পার্সেন্ট ওভারশুট বের করতে বলে, সেটলিং টাইম বের করতে বলে,
রাইজ টাইম বের করতে হবে, তখন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে এই সেটলিং টাইম, পিক টাইম, পার্সেন্ট ভার্সেস রাইজ টাইম গুলো বের করে নেব। সেকেন্ড আর পিউ সেকেন্ড অর্ডার সিস্টেম। এই দেখো এখানে এক্সাম্পলের মধ্যে গিভেন দ্য ট্রান্সফার ফাংশন একটা ফাংশন দেয়া আছে, ফাইন্ড টিপি পার্সেন্ট ভার্সেস টিএস এবং টিআর, এটা বের করতে বলছে। তাহলে এটা একটা পিউর সেকেন্ড অর্ডার সিস্টেম। এখান থেকে তাহলে এখানে 2 জিটা ওমেগা ইকুয়াল টু হলো 15 আর ওমেগা n স্কয়ার ইকুয়াল টু হলো 100। এখান থেকে তুমি ওমেগা n বের করে নিতে পারো। ওমেগা n বের করে 2 জিটা ওমেগা n এখান থেকে জিটা বের করতে ড্যাম্পিং রেশিও। তাহলে ড্যাম্পিং রেশিও যদি বের করতে পারি, এই প্লটটা নিব আমরা। এই প্লট থেকে ড্যাম্পিং রেশিও এখানে কত আছে, এখানে ড্যাম্পিং রেশিও হিসাব করলে আসে হলো 0.75। এই যে জিটা 0.75, তাহলে 0.75 হলে এখানে এখানকার সাপেক্ষে এখানে যেতে হবে, এইটা এদিকে আমরা 2.4 বা 2.3 আমরা এই আইসক্রিমটা পাবো 2.3। হ্যাঁ, তাহলে পাইলে ওখান থেকে ওমেগাটা আগে জানা আছে যে ওমেগা নিচে 10 হবে, 10 বসাই দিলে টিআর এখানে 10 বসাই দিলে 0.23। এই যে 0.23 টিআর পাওয়া হচ্ছে 0.23। তাহলে সেক্ষেত্রে টিআর বেটা টিএস পার্সেন্ট ভার্সেস ফর্মুলা দিয়ে টিপি 5 বাই ওমেগা স্কয়ার 1 মাইনাস জিটা স্কয়ার ওই ফর্মুলা দিয়ে টিপিটাকে পার্সেন্ট ভার্সেস ও পার্সেন্ট ভার্সেস আমরা বের করবো হলো ই টু দি পাওয়ার সামথিং, ওই যে জিটা বাই জিটা, এখান থেকে ফর্মুলাটা দিস ফর্মুলা ই টু দি পাওয়ার 5 জিটা ডিভাইড বাই 1 মাইনাস জিটা স্কয়ার ইনটু 100। এটা দিয়ে আমি পার্সেন্ট ভার্সেস বের করে দিব। তারপরে টিএস হলো 4 বাই জিটা ওমেগা, 4 বাই জিটা ওমেগা আমাদের জানা আছে। এবারে আমরা এখানে এই ফর্মুলা মানে জিটার প্যারামিটার গুলো আমরা বের করে দেব। ইকুয়েশন যেটা হলো যা আমরা সেকেন্ড ইকুয়েশন। এই হলো আমাদের চারটা প্যারামিটার। এরপরে পিক টাইম, পার্সেন্ট ভার্সেস এবং সেটলিং টাইম, এগুলো পোলের সাথে সম্পর্কিত। যেমন আমরা টিপি ইকুয়াল টু পাই বাই ওমেগা স্কয়ার রুট অফ 1 মাইনাস জিটা স্কয়ার। তাহলে এটা আসলে এটা যদি পোলের মধ্যে প্লট করি, এই অংশটা হলো অ্যাকচুয়ালি জেড এত, এটা হলো একটা কমপ্লেক্স ইমাজিনারি এক্সিসে, আর জিটা ওমেগা হলো রিয়েল এক্সিসে। এই দুইটার পিথাগোরান করলে ওমেগা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। এখান থেকে একটা নতুন টার্ম পাওয়া যাবে, এটা হলো cos থিটা। cos থিটা যদি বের করো, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হলো এই যে জিটা ওমেগা n ডিভাইড বাই অতিভুজ হলো ওমেগা n, ওই যে আমরা যেটা বলছি সিগমা ডি ডিভাইড বাই ওমেগা n cos থিটা। তাহলে এটা ছিল আমাদের জিটা অ্যাকচুয়ালি। তাহলে জিটাকে অন্যভাবে বলা যাবে, জিটাকে cos থিটা বলা যাবে। জিটা ড্যাম্পিং রেশিও হলো এটা এক্সপোনেনশিয়াল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ড্যাম্প ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। এটাকে ওমেগা n কে বলা হয়, ওমেগা ডি কে বলা হয় এখানে ওমেগা ডি, ওমেগা cos থিটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি হলো এইটা হলো যে cos থিটা, cos থিটা এই যে cos থিটা ইকুয়াল টু জিটা, cos থিটা ইকুয়াল টু জিটা, তার মানে জিটাকে ড্যাম্পিং রেশিওটা আমরা cos থিটা বলতে পারি অ্যাকর্ডিং টু দা এই পিথাগোরাস। তাহলে সেক্ষেত্রে ওই টিপি কে একটু মডিফাই করা যায়, পাই বাই ওমেগা স্কয়ার হলো, তাহলে ওমেগা 1 মাইনাস জিটা স্কয়ার কে লেখা যায় ওমেগা ড্যাম্প ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। আবার টিএস ইকুয়াল টু 4 বাই জিটা ওমেগা কে লেখা যায় পাই বাই সিগমা ডি। হ্যাঁ, পাই বাই সিগমা ডি আমরা এটা লিখতে পারি। তাহলে পাই বাই সিগমা ডি এটা হলো জিটা ওমেগা n। তাহলে দেরি হলো দেখো টিপি, এই টিপি হলো ইমাজিনারি অ্যাক্সিসে পোলার অংশ ইনভার্সলি প্রপোর্শনাল, আবার টিএস হলো সেটলিং টাইম হলো রিয়েল অ্যাক্সিসে পোলার অংশ ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে পোল দুইদিকেই বাড়লে টিপিও কমে যাবে, টিএস ও কমে যাবে, সেটলিং টাইম কমে যাবে। হ্যাঁ, আর যদি পোল যদি এই অরিজিনের কাছাকাছি থাকে, তাহলে সেক্ষেত্রে দুইটাই বেড়ে যাবে। অর্থাৎ দুইটা টিপি বেড়ে যাবে, পিক টাইম বেশি হবে। পিক টাইম বেশি হওয়া মিনস পিক টাইম বেশি হওয়া মানে কার্ভ কি, প্রথম কার্ভের মধ্যে এই যে পিকটা, তাহলে পিক টাইম বেশি হওয়া মানে আরেকটা পিক এখানে তৈরি হলো। তাহলে দিস পিক টাইম, এই পিক টাইমের মধ্যে পার্থক্য কি, এটা বেশি পিক টাইম, এটা কম। আর সেটেলিং টাইম হলো অ্যাকচুয়ালি সেটেল হবে, সিস্টেম সেটেল আগে হবে, সিস্টেম সেটেল পরে হবে। এই আর এটা হলো এই এটা সিস্টেম সেটেল কি করা হচ্ছে।
তার মানে সেটেলিং টাইম বড় হবে। কাজে সেক্ষেত্রে পরে যেটা হবে সেটা অবশ্যই এটা কম হবে, এটা ছোট হবে, ওমেগা ডি সিগমা ডি ছোট হবে। আর ওমেগা ডি সিগমা ডি বড় হবে, সেক্ষেত্রে আমরা বলি এটা হলো পুরোর সাথে অ্যাকচুয়ালি কমপ্লেক্স পোল। আমরা বলছি আন্ডার টেম্পারেচারে কমপ্লেক্স পোল থাকবে। কমপ্লেক্স পোল মানে দুদিকে তার অংশ থাকবে। এটা হলো রিয়েল অ্যাক্সিসের অংশ থাকবে, ইমাজিনারি অ্যাক্সিসের অংশ থাকবে। তাহলে দুদিকে যদি দুইটা বড় হয় দ্যাট ইজ হলো আমাদের পিক টাইম সেটলিং টাইম বেড়ে যাবে। আর দুইটাই যদি ছোট হয় পিক টাইম সেটলিং টাইম কমে যাবে। অনেক সময় দেখা যায় একটা যে কনস্ট্যান্ট আছে আরেকটা বড় ছোট হচ্ছে, সেক্ষেত্রে সেই অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্যাট ইনক্রিজিং অর ডিক্রিজিং আমরা এটা কোন অংশ ট্রান্সফারটাকে ইমাজিনারি পার্ট নাকি রিয়েল অ্যাক্সিস। রিয়েল অ্যাক্সিস পার্টের জন্য কিন্তু সিস্টেম রেসপন্স ফাস্ট এবং স্লো হয়। আর ইমাজিনারি অ্যাক্সিসের পার্টের জন্য সিস্টেমের মধ্যে ফ্রিকোয়েন্সি কম করে ফ্রিকোয়েন্সি আসে। তাহলে এই অংশটা আমরা দেখলাম এখানে ইন্টারভাল দিয়ে এটা আবার একটা নতুন টার্ম বলেন cos θ ইকুয়াল টু জিটা। জিটা হলো ড্যাম্পিং রেশিও, cos θ দিয়ে এক্সপ্রেস করা হয়। তো এখানে একটা কম্পারিজন দেখাইছে ওরা, দিস কম্পারিজন। এখানে দেখো দুইটা টিপি দিছে, দুইটা টিএস দিছে। যেমন ধরো দুইটা টিপি ইমাজিনারি অ্যাক্সিস, এখানে ধরো আমরা যদি বলি ওমেগা 1, এটা হলো ওমেগা 2, ওমেগা d1 ওভার d2, এটা হলো সিগমা 1, এটা সিগমা 2। তাহলে দেখো কোনটার জন্য কি হবে, সিগমা 1 সিগমা 1 লেস দেন কত, লেস দেন হলো সিগমা 2। তাহলে সিগমা 1 লেস দেন সিগমা 2 হলে টিপি এর মধ্যে কি সম্পর্ক হবে, সরি টিপি না টিএস এর মধ্যে সিগমা 1 লেস দেন সিগমা 2। সিগমা 1 ছোট, ছোট হলে আমরা তো এখানে দেখছি যে ছোট, সিগমা 1 যদি ছোট হয় এই সিগমা, তাহলে সেক্ষেত্রে টিএস বড় হয়ে যাবে। তাহলে এই টিএস1 টিএস2 থেকে বড় হবে, তার মানে টিএস2 লেস দেন টিএস1 হবে, টিএস2 লেস দেন টিএস1। আবার এখানে ধরো ওমেগা 1 লেস দেন ওমেগা 2, ওমেগা 2, তখন কি হবে, তখন হলো টিপি এর মধ্যে টিপি কোনটা বড় হবে, 1 বড় হবে না 2 বড় হবে, তাহলে টিপি1 অবশ্যই বড় হবে, যে ছোটটার জন্য বড় হবে, ইনভার্স প্রপোর্শন। তাহলে টিপি2 লেস দেন টিপি1। আর ওভারশুট দেখো, ওভারশুট মানে ওভারশুট যত এক্সপোনেনশিয়াল দিকে থাকবে, এইদিকে যত থাকবে ওভারশুট, তত ওভারশুট ছোট হবে। ওভারশুট যত উপরের দিকে যাবে তত বেড়ে যাবে ওভারশুট। তার মানে OS1 লেস দেন OS2, এই হলো রিলেশনশিপ। ওভারশুট 1 লেস দেন OS, এই যে এখানে আছে। এরকম প্লট ওই সময় দিয়ে বলবো যে এটা এক্সপ্লেন করো, এটা করতে হবে আগে পোলের উপর, পোলের লোকেশনের উপর বেস হলো এটা ছোট বড় হবে। আবার এখানে দেখো ওই যে বলছিলাম একটা কনস্ট্যান্ট আছে, যেমন ধরো এখানে রিয়েল অ্যাক্সিস কনস্ট্যান্ট, ইমাজিনারি অ্যাক্সিসে পোল মানে বড়র দিকে যাবে, তাহলে বড়র দিকে হলে ফ্রিকোয়েন্সি বাড়বে। আমাদেরকে ফ্রিকোয়েন্সি রেশিও হচ্ছে দেখো 1:3, একের যে ফ্রিকোয়েন্সি, একের ফ্রিকোয়েন্সি হলো এটা 1, আবার 2 এর ফ্রিকোয়েন্সি থেকে আরেকটু বেড়ে গেছে বিকজ উপরের দিকে যাচ্ছে, তো এদিকে কনস্ট্যান্ট। আর 3 এর ফ্রিকোয়েন্সি হলো 3 ইঞ্জিনের সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি, কিন্তু এদিকে যেটা এক্সপোনেনশিয়াল ডিকেইং ফ্রিকোয়েন্সি এটা কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট ভাবে জায়গা হয়ে যাচ্ছে, তাদের সাথে একই সময় লাগবে, এটা এনভেলপ তৈরি করবে। তাহলে দেখা যাচ্ছে তারা একইভাবে একই সময় শেষ হবে, তাদের সিস্টেম তিনটারই রেসপন্স সেম, ফাস্ট হবে না স্লো হবে, তিনটার কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়তেছে, সিস্টেম ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, বাট রেসপন্স একই। রেসপন্স ভেরি স্লো ফাস্ট যদি বলা হয় কোনটা স্লো কোনটা ফাস্ট, মানে এখানে তিনটারই সেম স্পিড তিনটারই সেম স্পিড, কোনটা স্লো কোনটা ফাস্ট হবে। আচ্ছা এরপরে ধরো এইটাতে নিচেরটাতে যাও, বিতে গেলে দেখা যাচ্ছে ওই উপরের দিকে কনস্ট্যান্ট করে দিচ্ছে, উপর সাইডে কনস্ট্যান্ট এদিকে বাড়ছে, এদিকে বাড়া মানে এক্সপোনেনশিয়াল দিকেই বাড়বে, তার মানে সিস্টেম ফাস্ট স্লো হবে। এখন সিস্টেম 2 ফাস্ট হবে ইন কম্পারিজন টু সিস্টেম 1, বিকজ সিস্টেম 2 এর পোল কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে, সিস্টেম দূরে গেলে আমরা জানি সিস্টেম অর্থাৎ বড় হবে, অর্থাৎ পোল বড় হওয়া মানে হলো টিএস,
টিএস ছোট হয়ে যাবে, টিএস তার মানে ফার্স্ট হচ্ছে, কম সময়ে সেটেলিং হবে, এতে সেটেল আগে হয়ে গেছিল, সেটেল আগে হয়েছে। আবার দেখো এখানে দুইটাই সম পরিমাণে বাড়তেছে, তার মানে এক্সপোনেনশিয়াল ডিকেইং হচ্ছে, আবার কি হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়তেছে। তাহলে দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়ছে 1 2 3, 3 এর ফ্রিকোয়েন্সি বেশি, 2 এর ফ্রিকোয়েন্সি 1 এর থেকে বেশি, আবার 3 এর ফ্রিকোয়েন্সি 2 এর থেকে বেশি, বাট ওভারশুট একই। এখানে যেহেতু দুইটা একই সম পরিমাণ বাড়তেছে, দুই দিক থেকে ওভারশুট সেম, মানে একের সাপেক্ষে ওভারশুট সেম ওভারশুট তৈরি করবে, বাট স্পিড কিন্তু বেড়ে যাচ্ছে উইথ রেসপেক্ট টু এদিকে, যেহেতু অ্যাস্ট্রোলজি দেখে আবার ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে ওইদিকে, বাট ওভারশুট উইল বি দ্য সেম। তাহলে এইভাবে এইখানে এই যে সেকেন্ড অর্ডার সিস্টেম আমরা যখন ডিজাইন করব, সেকেন্ড অর্ডার সিস্টেমের এই যে ক্যারেক্টারিস্টিক গুলো তারা দেখাবে, সেই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে। এটা সেকেন্ড অর্ডার সিস্টেমের এখানে 4টা প্যারামিটার, ওই প্যারামিটার থেকে এখানে কোন লোকেশনের উপর তাদের রিলেশনশিপ, দুইটা টিপিটিএস, আবার তারা কিভাবে বিহেভ করে সিস্টেমের সাথে, পোল যদি একদিকে বাড়ে অন্যদিকে কনস্ট্যান্ট থাকে একরকম, আবার একদিকে কনস্ট্যান্ট থাকে অন্যদিকে কনস্ট্যান্ট মানে বাড়লে একরকম, রিয়েল বরাবর বাড়লে একরকম। তাহলে স্পিড কোন দিকে বাড়ে, রিয়েল বরাবর যদি কোন বাড়ে স্পিড বাড়ে, আর ইঞ্জিনিয়ার বরাবর কোন বাড়লে রিয়েল বরাবর কনস্ট্যান্ট থাকবে, স্পিড বাড়ে কমে না, যেটি সব সমান থাকে, বাট তার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, ওভারশুট বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে ওভারশুট কনস্ট্যান্ট, এখানে ওভারশুট বাড়ে, কোন দিকে তো ওভারশুট বেড়ে যাচ্ছে বিকজ অফ দিস। বাট নিচেরটা যে ইকুয়ালি পল দিকে বাড়ে, ইমাজিনারি অ্যাক্সিসও বাড়ে, রিয়েল অ্যাক্সিসও বাড়ে, সেখানে ওভারশুট বাড়ে না, কিন্তু অন্য দুইটা প্যারামিটার মিলে যে টিএসটিপি মানে বাড়তেছে, হ্যাঁ, বাট ওভারশুট সেম। তাহলে এই হলো আমাদের এই টপিকের এই অ্যাকর্ডিং টু এই অনুযায়ী এখানে একটা প্রবলেম ফর এক্সাম্পল 4.6 যে দেয়া আছে, given the pole plot shown in figure 4.2, find the zeta omega and tp percent overshoot and ts, এগুলো বের করতে হবে। তাহলে দেখে এইটা দেয়া আছে, দিস ইজ বি গিভেন এখান থেকে। তাহলে এখানে যদি দেয়া থাকে এই যে পোল দেয়া আছে, এদিকে পোল দেয়া আছে, তুমি এটা বের করে নিতে পারো, ওমেগা n, এটা হলো ওমেগা n, তাহলে পিথাগোরাস দিয়ে এদিকে এদিকে বয়েন্স, এদিকে 7 আছে, এদিকে 3 আছে, তার মানে 7 স্কয়ার প্লাস 3 স্কয়ার ওমেগা n স্কয়ার রুট, এই যে ওমেগা n কিন্তু পাওয়া যাচ্ছে 7.16। এখন তুমি যদি জিটা বের করতে হয়, তাহলে ওমেগা n ওমি ডিভাইড বাই ওমেগা ওমেগা n, এই যে এটা সিগমা ডি মানে 3, তারপরে 7.6 সামথিং, এটা থেকে 616, এখান থেকে তুমি পেয়ে যাবো এই যে এটা 3.94, জিটা পেয়ে যাচ্ছে 3.9। তাহলে জিটা যদি পাই আমি, জিটা পাই ওমেগা n পেয়ে গেছি, জিটা ওমেগা n, এরপরে টিপির জন্য হলো পিক টাইম সাধারণত ডিপেন্ড করে কার উপর, হ্যাঁ, ওমেগা টি। তাহলে পাই ডিভাইড বাই ওমেগা টি, এখানে হলো 7, পাই ডিভাইড বাই ওমেগা টি 5/7 আছে। আর পার্সোনাল ভার্সের ইকুয়েশনটা কথা হলো, পার্সোনাল ভার্সের ইকুয়েশন হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস জিটা বাই ইউটা স্কয়ার মাইনাস জিটা স্কয়ার ইনটু 100, এখান থেকে 26%, আর টিএস হলো 4/σ ডি এখানে হলো 3, তাহলে 4/3। এইভাবে এই ধরনের ফর্মুলা থাকবে, এটা ফর্মুলা এগুলো বাসায় প্র্যাকটিস করবা। আমরা পরের ক্লাসে যখন ডিসকাস করবো, যাতে এই জিনিসগুলো আমরা আমরা যখন করবে আবার এই জিনিসগুলো একটু রিভিউ করবো, সব এই চ্যাপ্টারের মোটামুটি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আমরা রিভিউ করবো। তো এইটাও করতে পারবা। এরপরে আমাদের এই যে এই স্কিল অ্যাসেসমেন্টটা করবা 4.5, ওই যেটা করলাম আমরা তার সাথে এটা মিল আছে, এটা 2 জিটা ওমেগা এখান থেকে ওমেগা স্কয়ার বের করে, জিটার মান ওমেগা বের করে টিএসটিপি বের করবো, টিএসটিপি বের করে ওই যে অ্যাকর্ডিং টু সে ফর্মুলাগুলো উপরে আছে, তো এখান থেকে 4টা ফর্মুলা, টিএস এর ফর্মুলা আছে, টিজি ফর্মুলা আছে, টিআর ফর্মুলা গ্রাফ থেকে বের করবো, ডান দিকে দিয়ে সাথে আর বের করে নেবো। আচ্ছা, এরপরে হলো আমাদের এখানে এই যে টিএস টিপি টিআর টিএস পার্সেন্ট ভার্সেস টিআর, টিপি টিএস পার্সেন্ট টিআর, এগুলো তো আমরা জানি সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য একটা সেকেন্ড অর্ডার সিস্টেম হতে হয়। মানে সেকেন্ড অর্ডার সিস্টেম রেসপন্স উইথ এডিশনাল পোল, সেকেন্ড অর্ডার সিস্টেমে যদি একটা এক্সট্রা পোল দিয়ে দেয় তখন আমরা কিভাবে দেখবো? সেকেন্ড অর্ডার সিস্টেমটা হলো আমরা দেখছি সিএস ইকুয়াল টু এটা সেকেন্ড অর্ডার সিস্টেম,
আমাদের সেকেন্ড অর্ডার সিএস ইকুয়াল টু এই সিএস ইকুয়াল টু এটা আমাদের সেকেন্ড অর্ডার টিও সেকেন্ড অর্ডার s into s square 2 into omega n omega n square এটা হলো আমাদের সেকেন্ড অর্ডার সিস্টেম রেসপন্স তার সিপি বাই সি। এখন এটার সাথে যদি এক্সট্রা একটা পোল অর্থাৎ থার্ড অর্ডার সিস্টেম হয়, সিস্টেম যদি থার্ড অর্ডার হয় তখন কি হবে? তখন আমরা এই সেকেন্ড অর্ডারে যে ফর্মুলাগুলো বের করছি এই ফর্মুলাগুলো এখানে ইউজ করতে পারবো কিনা, যে ফর্মুলাগুলো থার্ড অর্ডার সিস্টেম। যেমন ধরো একটা এক্সট্রা পোল দিয়ে দিছে এখানে d বাই s প্লাস আলফা, এটা সেকেন্ড অর্ডার সিস্টেম। এই অংশটি এটা লাপ্লাস এই যে একটা ভার্সিয়াল ফ্র্যাকশনের মতো করে দিচ্ছে। তাহলে এখানে থার্ড অর্ডার সিস্টেম যদি হয় অর্থাৎ d বাই s প্লাস আলফা, এই যে আরেকটা পোল, এখানে আরেকটা পোল, তার মানে s নিচে এটা s স্কয়ার আছে, এখানে s তার s কিউব, তার একটা ট্রান্সফরমেশন s কিউব যদি থাকে তাকে ভাগ করা যাবে যদি বা পোল যদি দেবো পোল করা হবে। তবে সেক্ষেত্রে আমাদের থার্ড অর্ডার পোলটা যদি আমরা রেসপন্স কেমন করবো, সিস্টেম রেসপন্স এবং টিএস পার্সেন্ট ভার্সন টিআর এগুলো কিভাবে অপারেট করবো। এই সেক্ষেত্রে এখানে যদি বলা হচ্ছে এখানে তো থার্ড অর্ডার সেকেন্ড অর্ডার ডমিনেন্ট কমপ্লেক্স পোল হলো P1 P2, এটা হলো আমাদের সেকেন্ড অর্ডারের জন্য। এই যে সেকেন্ড অর্ডার P সেকেন্ড অর্ডার একটা আগে সেকশন থেকে পড়াছিলাম। আচ্ছা এখানে দেখো এটা হলো সেকেন্ড অর্ডার অর্থাৎ ডমিনেটিং পোল এখানে আছে, ডমিনেন্ট পোল P1 কমপ্লেক্স পোল, আর তার সাথে দুইটা পোল, একটা পোল এই দুইটা পোলের কাছাকাছি P3 দিছে আর একটা পোল একটু দূরে নিছে P3। তাহলে দেখেন তাদের রেসপন্স দেখো, যদি আমরা একটা থার্ড অর্ডার পোল নিই সেক্ষেত্রে রেসপন্স কি হচ্ছে দেখে এখানে, যেমন সেকেন্ড অর্ডার যেটা কেস3 হলো এটা হলো আমাদের সেকেন্ড অর্ডার রেসপন্স, ফ্লাকচুয়েশন হয়ে সিরিয়াস থেকে চলে গেছে। কিন্তু যখন একটা পোল কেস1 এর প্রতি তার কাছাকাছি নিলাম P1 P2 আর একটা পোল আছে, তখন রেসপন্সটা দেখাচ্ছে এরকম, এই যে এটা দেখো মিলে না, একদম ডিফারেন্ট। কিন্তু যদি এই পোলটা যদি অনেকটা বেশ কিছু দূরে নেওয়া যায়, এই P3 এই যে P1 P2 এর কাছাকাছি না নিয়ে, এখানে যে রিয়েল ভ্যালু আছে রিয়েল ভ্যালুর কাছাকাছি না নিয়ে রিয়েল ভ্যালু থেকে বলা আছে যদি বেশ কিছু দূরে নেওয়া যায়, তাহলে দেখা যায় এটা এটা ওটার কাছাকাছি একটা রেসপন্স তৈরি করে, সেকেন্ড অর্ডার রেসপন্স, এটা হলো সেকেন্ড অর্ডার রেসপন্স। আর এইটা একটু এখানে ডিফারেন্ট থাকলেও এদিকে মোটামুটি এটাকে ফলো করে এরকম এটা হয়। তাহলে সেক্ষেত্রে এইরকম একটা পোল যদি নেওয়া যায় বলা হচ্ছে সেটা, তাহলে সেটা কত দূরে, এটা তো একটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট থাকতে হবে, এটা কত হবে, এটা বলা হয় মোটামুটি 5 টাইমস। এই অংশটা আছে এখানে, এই অংশ থেকে 5 গুণ দূরে, এখানে দ্বারা 2 হয়, এই পোলটা 10 হবে 10, এটা +1 যদি হয় এখানে, তাহলে এটা +5 হতে হবে 5 গুণ বা তার বেশি। এটা +2 হলে এখানে ধরো 5 গুণ 10, +3 হলে 3 + 15, 15 এ যদি বা তারপরে 16 17 18 20 হয় বলা আছে, তাহলে বলা আছে এই যত দূর হবে তত এই অংশটা ডিমিনিশ হয়ে এটা সেকেন্ড অর্ডারকে ফলো করবে। তাহলে দেখো কেস 1 এ এটা খুব হাই এক্সপোনেনশিয়াল তৈরি করে, কেস 1 এ কাছাকাছি থাকলে এটা হাই এক্সপোনেনশিয়াল তৈরি করে, বাট কেস 2 তে যত দূরে যাচ্ছে তত দেখা যাচ্ছে এটা ডিমিনিশ এটা থাকতেছে না, ওটা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন। তাহলে থার্ড অর্ডার পোলটা যত দূরে হবে রিয়েল পোলটা রিয়েল এক্সিস পোলটা ও রিয়েল এক্সিস ভ্যালু থেকে বলা হবে, তাহলে এটা কত, এটা মেজারমেন্ট রুলস অফ থাম্ব হলো এটা, রুল অফ থাম্ব হলো অর্থাৎ 5 টাইমস, অর্থাৎ রিয়েল ভ্যালুর 5 গুণ দূরে যদি পোলটা হয় থার্ড অর্ডার পোলটা, তাহলে সেক্ষেত্রে আমরা ওই সিস্টেমটাকে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন করতে পারবো। এবং অ্যাকর্ডিং টু সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন যে ফর্মুলাগুলো আমরা একটু আগে বের করে নিয়ে আসি, টিএস টিপি টিএস, হ্যাঁ টিএস বাসু, সে ফর্মুলাগুলো ইউজ করে আমরা কি বের করতে পারবো, এইগুলো রেসপন্সগুলো প্যারামিটারগুলো বের করে দিতে পারবো, হ্যাঁ বের করে দিতে পারবো। তাহলে সেটা রুল অফ থাম্ব হলো এটা। এখানে ধরো এক্সাম্পল আছে, এক্সাম্পল থেকে দেখলে বুঝতে পারবো এক্সাম্পলগুলো। যেমন এখানে 3টা সিস্টেম দেওয়া আছে, একটা আছে সেকেন্ড অর্ডার সিস্টেম T1,
এটা পিওর সেকেন্ড অর্ডার, উপরে শুধু কিছু কনস্ট্যান্ট আছে। আর T2 তে দেখো একটা পোল দেওয়া আছে S+10, T3 তে একটা পোল দেওয়া আছে S+3 তে, সেকেন্ড অর্ডার ইকুয়েশনটা তৈরি। তাহলে সেক্ষেত্রে তিনটা সিটি বের হবে, তিনটার জন্য C1 C2 C3। C1 C2 C3 দেখো C1, এই যে C1 এর এটা পিওর সেকেন্ড অর্ডার, এটা C1। আর C2 টা হলো এটা সেকেন্ড অর্ডারকে ফলো করে। C3 টা হলো একটু একটু ডিফারেন্ট। C3 যেহেতু দেখো S+3 আর হলো এটা S+10, 3 টা কিন্তু ওই ডমিনেটিং কোডের কাছাকাছি, আর এটা যত দূরে যাইতেছে ডমিনেটিং কোড থেকে। কারণ এটা তো তুমি যদি এটাকে ইয়া করো, জিজ্ঞাসা করে তোমরা ইয়াতে করতে পারো, ক্যালকুলেটরে করে দেখতে পারো কত আসে। তাহলে সেক্ষেত্রে যখন তুমি এখানে প্লট করবা এটা তো পাবা, এইটা পাবা, এটাই এখান থেকে পাবা সেকেন্ড অর্ডার থেকে। এইটা থেকে একটা হলো 3 তে দেয়া আছে, আর একটা দেয়া আছে 10। 10 যেটা দেখা যাচ্ছে দূরে দেয়া আছে সেটা ওটাকে বেশি ফলো করে T1 কে, অর্থাৎ T2 এর C2 আছে, C2 কে T1 কে ফলো করে, বিকজ অফ এটা পোলটা অনেক দূরে। তাহলে এখানে দেখা যাচ্ছে যদি কোনো পোলারাইজেশনাল পোল আলাদা পোল আসে, ওটা যদি অনেক দূরে হয়, সেক্ষেত্রে আমরা বলি এখানে দুটো টার্ম হলো 5 টাইমস। 5 টাইমস হলে আমরা এটাকে নেগলেজিবল কনসিডার করে আমরা সিস্টেম আলাদা সিস্টেম থেকে সেকেন্ড অর্ডার সিস্টেম কনসিডার করতে পারি। তাহলে এটা হলো পোলের জন্য। আচ্ছা, পোল না থেকে যদি জিরো থাকে, সিস্টেম রেসপন্স ইজ জিরো। যদি একটা জিরো দিয়ে দেওয়া হয় থার্ড অর্ডারে, মানে থার্ড অর্ডার না করে সেকেন্ড অর্ডার কনসিডার করো, এটা সেকেন্ড অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার একটা মানে থার্ড অর্ডার একটা জিরো দিয়ে দেওয়া হবে উপরে। তাহলে জিরো সাধারণত আমরা যেটা বলছিলাম প্রথম শুরুতে, এখানে জিরো কন্ট্রিবিউট করে হলো কোএফিসিয়েন্ট, জিরো কিন্তু সিস্টেম রেসপন্স কন্ট্রিবিউট করে না। তাহলে সেক্ষেত্রে কি করবে সিস্টেম রেসপন্স? আচ্ছা, এখানে যে S+A, এই যে S+A ইনটু CS, হ্যাঁ, S+A ইনটু CS ধরো, CS তো হলো আমাদের রেসপন্স, তার সাথে আগের যে CS টা হলো সেকেন্ড অর্ডার, এখন একটা S+A অ্যাড হয়ে গেল, এটা S ইনটু CS প্লাস A CS, এটাকে যদি মাল্টিপ্লাই করো তাহলে CS এর এটা স্কেলিং হলো। বাট S ইনটু CS, S একটা জিরো আসছে এখানে, জিরো, তাহলে অরিজিনাল জিরো মানে এটা ডিফারেন্সিয়েশন আমরা হিসেব করতে পারি। দিস we can conclusion this one as a differentiation, অর্থাৎ CS এর ডিফারেন্সিয়েশন। তাহলে CS যেটা থাকে সেকেন্ড অর্ডার CS এর সাথে ডিফারেন্সিয়েশন, কারণ ডিফারেন্সিয়েটর একটা থাকবে সিস্টেমের সাথে, ওই ডিফারেন্সিয়েটর একটু চেঞ্জ পেলে কিন্তু একটা লার্জ আউটকাম দেয় ডিফারেন্সিয়েটর। তাহলে এই হলো আমাদের এটা। এখন এখানে এর মান যত বড় হবে বলা আছে তত তত হলো এটার উপর ডমিনেটিং হবে। এই ফ্যাক্টরে দুইটা ফ্যাক্টর, একটা ডিফারেন্সিয়েটর, একটা হলো স্কেলিং ফ্যাক্টর, নরমাল সিগন্যাল, অর্থাৎ সিএস এর সিগন্যালের স্কেলিং। তাহলে যত বড় হবে এটার উপর ডমিনেটিং করবে। সেটা এখানে দেখো যে নো জিরো, কোনো জিরো না থাকবে হলে এই রেসপন্সটা, আর একটা জিরো আছে 10, একটা জিরো আছে -5, একটা জিরো আছে -6। তাহলে -10 যেটা সেটা হলো নো জিরোর কাছাকাছি, তারপরে যত মানে কাছে আসতেছে জিরো, 3 -3 এইটা, সেখানে ফ্লাকচুয়েশন একটু বেশি হচ্ছে। ওই কারণ হলো যেটা বলছিলাম, যত দূরে থাকবে মানে অর্থাৎ যত বড় হবে, তার মানে এই টার্মটা একে ডমিনেট করবে, আর যত ছোট হবে এই টার্মটা একে ডমিনেট করবে। তার মানে ডিফারেন্সিয়েশন যখন একে ডমিনেট করবে, ডিফারেন্সিয়েশন একটু চেঞ্জের জন্য কিন্তু লার্জ আউটকাম পাওয়া যায়। সেটা হলো একটা লার্জ পিক তৈরি করবে, ফ্লাকচুয়েশন বেশি হবে। এখানে কিন্তু শেপ চেঞ্জ হচ্ছে না, এখানে স্ক্যানিং এর মতো, অর্থাৎ সিগন্যাল বা এমপ্লিফাই করে দিচ্ছে, এমপ্লিফাই করে দিচ্ছে, ওই যে যেটা বললাম ডিফারেন্সিয়েটর এমপ্লিফায়ার, অপারেশনাল এমপ্লিফায়ার। তাহলে এখানে যেটা হলো ওই জিরোটা যদি যত দূরে হবে তত ভালো, অর্থাৎ এই তোমার অরিজিন থেকে যত দূরে হবে, ভ্যালু যত দূরে হবে তত ভালো। তার মানে জিরো এখানে সাধারণত কোনো রেসপন্স সিস্টেম ফাস্ট বা স্লো করে না, আর এটা আমাদের সিস্টেমকে ফ্লাকচুয়েশন করে দেয় অথবা স্কেলিং করে দেয় অথবা ডিভাইড করে দেয়। রেসপন্সের মধ্যে জিরো কোনো কন্ট্রিবিউশন। তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা জিরো দিলে দেখা যায় সিস্টেম রেসপন্স একই রকম থাকে, রেসপন্স ফাস্ট অথবা স্লো এটা কাছাকাছি থাকে, বাট তার একটা ফ্লাকচুয়েশন তৈরি হয়, ওভারশুট কম বেশি হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে ওভারশুটটা ক্যালকুলেশন করে আমরা বের করে দিতে পারবো। তাহলে এখানেও জিরো যত দূরে হবে, ওইখানেও আমাদের ছিল পোল যত দূরে হবে 5 টাইমস জিরো, এখানে যত দূরে হবে তত ওভারশুট কম হবে, কাছাকাছি যত দূরে হবে কাছাকাছি, অর্থাৎ সেকেন্ড অর্ডার রেসপন্স
এর সাথে ওই প্যারালাল রেসপন্স বা জিরো থাকলে, উইদাউট জিরো এবং জিরো থাকলে সেটা ইকুইভ্যালেন্ট রেসপন্স পাবে, বাট অনলি ওভারশুট সাম ভেরিয়েশন হবে অন ওভারশুট। এই হলো আমাদের মোটামুটি পড়া, এখানে আর তেমন কিছু নাই। এইগুলো আমাদের 4.7 মানে আমরা 4.7 4.8, তাহলে 4.1 আমরা করছিলাম ইন্ট্রোডাকশন, 4.2 তে আমরা করছিলাম কি পোল জিরো এন্ড সিস্টেম রেসপন্স, 4.3 তে করছিলাম ফার্স্ট অর্ডার সিস্টেম, 4.4 এ করছিলাম সেকেন্ড অর্ডার সিস্টেম ইন্ট্রোডাকশন, 4.5 এ করছিলাম সেকেন্ড অর্ডার জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম, 4.6 এ করছি আমরা আন্ডার ড্যাম, এই যে একটু আগে আন্ডার ড্যাম 4.6 এ করছি আন্ডার ড্যাম সেকেন্ড অর্ডার সিস্টেম, 4.7 এ করছি সিস্টেম রেসপন্স উইথ এডিশনাল ফোর্স, 4.8 এ করলাম সিস্টেম রেসপন্স উইথ জিরো। এখানে মোটামুটি আমি যতটুকু দেখাইছি এই কার্ভগুলো দিয়ে বুঝে দিতে হবে, যদি তো বেশি ডিটেইল গুলো লাগবে না। এখানেও যে এক্সাম্পল আছে, এই যে এক্সাম্পল গুলো দেখে এই যে কার্ভ গুলো বুঝে দিতে পারলে হবে যে এখানে পোলের যে গুলো কাম করলাম সেই অনুযায়ী। তা আমরা এই যে এই কার্ভ এই প্লট এবং এই কার্ভ, নিচের কার্ভটা লাগবে না, শুধু এই কার্ভটা হলে হবে। আর এই প্লট গুলো দিয়ে আমরা এডিশন সিস্টেম রেসপন্সিবিলিটি করলাম বুঝে দিতে হবে। তাহলে এখানে আমরা মোটামুটি যেটা এই চ্যাপ্টারটা আমরা একটু রিভিউ করবো যেদিন ফিজিক্যালি, বাট এখানে আমরা একটা ক্লাস টেস্ট দিব আগামী সপ্তাহে শেষের দিকে। এই ক্লাস টেস্টটা হলো আমাদের প্রথম 4.1 বাদ দিয়ে 4.2 থেকে 4.5 চারটা টপিক, 4.2, 3, 4, 5 চারটা টপিক। 4.5 হলো 4.5 আমাদের জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম পর্যন্ত। 4.1 হলো আমাদের পোল জিরো সিস্টেম রেসপন্স। 4.6 টা বাদ, আজকে যেটা পড়া সেটা থাকবে না, বাট এই পর্যন্ত এইটা পর্যন্ত আমাদের জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম 4.5। তাহলে 4.1 আমাদের পোল জিরো এন্ড সিস্টেম রেসপন্স, 4.2 তে the first order system, 4.3 তে the second order system introduction, 4.5 এ the general second order system। এই চারটা টপিকে আমরা সেকেন্ড সিরিজটা নিব আমাদের করলে লাস্ট একসাথে হবে না, এবার আলাদা আলাদা নিতে হবে জানা সময় পাবো আমাদের শেষ ক্লাসে আছে, ওই সপ্তাহে শেষ ক্লাসে আমি সপ্তাহে আপনার মধ্যে এইগুলো করে নিজেকে প্রিপেয়ার করবো। আর এর মধ্যে যেগুলো বুঝবে না সেগুলো দাগাই রাখবো, আমরা পরে প্রথম ক্লাসে শুরুতে যেদিন আবার এটা নিয়ে আর ডিসকাস করবো, যে টপিকগুলো করে 1 ঘন্টার মধ্যে যতক্ষণ পারা যায় আমরা ডিসকাস করবো। এখানে সিআরকে সেকশনে সিআরকে হ্যাঁ স্যার, তুমি ওই ইয়াতে ওই সেকশনে একটা ইয়া দিল, গ্রুপে মেসেজ দিল, ক্লাস টেস্ট 2 on control system syllabus topic 4. time response after 4 time response এর topic 4.2, 4.3, 4.4, 4.5 এই চারটা টপিকের উপর CT will be held on the end of this last week, end of the এই যে মিড টার্ম এর লাস্ট উইক আগামী সপ্তাহে শেষ হবে। আমরা ওই খুললে ডেটটা বলবো কোন দিন দিব পরীক্ষা, ঠিক আছে? এই চ্যাপ্টারটা ভালো করে পড়বা, যত রিডিং করবা, যা যা পড়াইছি এইগুলা রিডিং করবা, রিডিং করে যদি বুঝতে না পারে সেই জিনিসগুলোকে জায়গায় রাখতে হবে, তাহলে এই চ্যাপ্টারটা বুঝতেই হবে, কোনো উপায় নেই। এই চ্যাপ্টার না বুঝতে সামনে যাওয়া যাবে না। আমাদের ডিজাইনে যখন যাবো এই চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস কাজে লাগবে, ডিজাইনের মধ্যে যখন চ্যাপ্টার 9 যাবে, চ্যাপ্টার হয়তো পরে চ্যাপ্টারে কাজে লাগবে। আরেকবার যদি বলতেন স্যার। 4.2, 4.3, 4.4, যে 4.2 থেকে 4.5 চারটা টপিক। এই চারটা টপিক চ্যাপ্টার 4 এর টাইম রেসপন্স, চ্যাপ্টার 4 হলো টাইম রেসপন্স। এই চ্যাপ্টারের টপিক 4.2, 4.3, 4.4, 4.5 এই চারটা টপিকের উপর CT2 বা কুইজ 2 হবে। এখানে ছোট ছোট এই যে প্রবলেম দিয়ে আমরা ম্যাক্সিমাম ম্যাথমেটিক্যাল প্রবলেমই ওই যে ফর্মুলাটার মূলে যা আছে এগুলো দিয়ে হবে। থিওরিটিক্যাল বেশি নাই, থিওরিটিক্যালের মধ্যে ড্যাম্পিং রেশিও কাকে বলে, পোল জিরো কাকে বলে, এইরকম হলো থিওরি, বুঝতে পারছো? স্যার এই চ্যাপ্টারে কি স্যার ম্যাথের দিকে ফোকাস বেশি দিব? বেশি ম্যাথের দিকে ফোকাস করতে হবে, জি। যে যেগুলো এক্সাম্পল এবং স্কিল অ্যাসেসমেন্ট যেগুলো দেখাইছি, এক্সাম্পল স্কিল অ্যাসেসমেন্ট ওগুলো ফোকাস করবা।
আর এই ডেফিনিশন তো বললাম, পোল কাকে, ডেফিনিশন জিরো কাকে বলে, এগুলো তো বুঝতে হবে। আর হলো ড্যাম্পিং রেশিও কি, ওই যে ওইটা হলো ভেরি ইম্পর্টেন্ট। ওখানে ড্যাম্পিং রেশিও যেটা চ্যাপ্টার 4 এর, চ্যাপ্টার মানে 4.5 এর মধ্যে জেনারেল সেকেন্ড অর্ডার ইকুয়েশন করতে গিয়ে ড্যাম্পিং রেশিও আছে টার্ম, এই ড্যাম্পিং রেশিওটা বুঝতে হবে। এইগুলো হলো ডেফিনিশন। আর সব হলো ম্যাথমেটিক্যাল থাকে। এই এই চারটা টপিক, আর পুরোটা চেষ্টা করো, পুরোটা যা পড়াইছে পুরোটা একবার পড়ার জন্য, না শুধু ক্লাস টেস্ট এইটুকু। আর বাকিটা 4.6 থেকে যেটুকু সেটুকু হলো আমাদের মিড টার্মে থাকতে হবে। 4.6 হলো বেশি ইম্পর্টেন্ট টপিক, কিন্তু সেটা আমি আপাতত ক্লাস টেস্টে রাখলাম না, সেটা মিড টার্মে থাকবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমি এখন অ্যাটেন্ডেন্স নিব, যারা যারা আছো, দোজ who are attending the class, just attendance দাও। 003 আছে, 3, Yes, sir. 4, Present, sir. 5, Yes, sir. 11, Present.